হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। তো আজকে আমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য নতুন ক্লাস নতুনভাবে শুরু হচ্ছে। চ্যাপ্টারের নাম পরিবেশের জন্য ভাবনা। অনেকেই এখানটা শুনে বলবে, এই ক্লাসটা তো ভালো ক্লাস, এর ভূগোলে সব পড়ে ফেলেছি, আর পড়বো না, এটা থাক, পরের ক্লাস থেকে দেখবো। এরকম করলে হবে না ভাই। এই ক্লাসটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এই ক্লাসে এমন কিছু জিনিস আছে যেটা থেকে প্রশ্ন দিলে তুই কিন্তু পারবি না। তোকে মিথেনাইডের সিবিএম থেকে প্রশ্ন দিলে তুই পারবি না, আমি গ্যারেন্টি। তাই বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি আমার পড়ানো। প্রথম আমাদের জানতে হবে, আমি বোর্ডে কম লিখবো, মুখে বলবো বেশি, সেটা তোকে শুনতে হবে, ঠিক আছে? আমি প্রথম যেটা জানবো সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশ কি? পরিবেশটা কি? পরিবেশ হচ্ছে সেই সমস্ত জিনিস আমরা দিনের বেলা বলবো না, আমরা যেটা দেখি, মানে যে সমস্ত প্রাণী, উদ্ভিদ, জীব সমষ্টি বা জীবনচক্রের যে কোনো সময়ে যেসব সজীব ও জড় উপাদানগুলির দ্বারা আমরা প্রভাবিত হই, আমরা সাড়া দিই, তাদের সমষ্টিকেই বলা হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ কি না, আমি যদি শর্টে লিখি, প্রাণী, উদ্ভিদ এবং তার জীবনচক্রে সজীব জড় উপাদান, আমি লিখে দিচ্ছি এদেরকে একত্রে বলা হয় পরিবেশ। এদেরকে একত্রে বলা হয় পরিবেশ, ঠিক আছে? চল, বায়ুমণ্ডলের গঠন কি রকম না এরকম, এটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা মানে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটি হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এবং এই যে উপরের এই যে স্তরটা, দিস ইজ এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আমি যদি ভালো করে লিখি তাহলে আমরা এরকম ভাবে পাচ্ছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই কথা আমরা দেখছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 12 কিমি। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 12 কিমি। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? 45 কিমি, ঠিক আছে? মেসোস্ফিয়ারের উচ্চতা কত? 85 কিমি। 85 কিমি। আর থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার দুজনে মিলিত উচ্চতাটা কত? 500 কিমি, ঠিক আছে? 500 কিলোমিটার। বোঝা গেছে আশা করি কথাটা। তাহলে আমি যদি তোকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করে বায়ুমণ্ডলের স্তরগুলোর নাম বলো, তুই একদম চোখ বুঝে বলবি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আচ্ছা, কাকে কি বলে সেটা তো জানতে হবে। তাহলে আমাদের কাকে জানতে হবে? ট্রোপো। এই ট্রোপোটাকে কি বলে না, ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোকে কি বলে? শান্তমণ্ডল। এদের কিন্তু নাম নয় এটা, যে নাম আর মণ্ডলটা টাইটেল, ক্ষুব্ধ নাম আর মণ্ডল টাইটেল, ক্ষুব্ধ মণ্ডল, শান্ত নাম, মণ্ডল টাইটেল, এরকম টাইটেল ফাইটেল কিছু ব্যাপার নেই, এটা স্তর বিন্যাস, বুঝে যাবো।
তাহলে ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ার, শান্ত মণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের কোনো নাম নাই, থার্মোস্ফিয়ারের কোনো নাম নাই, এবং এক্সোস্ফিয়ারের কোনো আলাদা করে নাম নেই। আচ্ছা, এদের দুটো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, দুটো ভাগে ভাগ করা হয়েছে কিরকম, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। দুটো ভাগ করা হয়েছে রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, দুই হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। দুটো ভাগে ভাগে। চল, এবার এই যে দুটো ভাগে ভাগ করা হলো, এই পাঁচটা স্তর তাহলে দুটো ভাগের কোনটাতে কোনটাতে কি গেল সেটা আমাদের জানতে হবে। তাহলে হোমোস্ফিয়ারে কে কে গেল না, আমাদের জানতে হবে হোমোস্ফিয়ারে কি কি গেল। হোমোস্ফিয়ারে কে কে গেল না, উপরিক্ত স্তর বিন্যাসের প্রথম তিনটে স্তর হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত। কোন তিনটে স্তর স্যার? প্রথম তিনটে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কে কে গেল তাহলে? ট্রপো, স্ট্র্যাটো, মেসো গেল। বুঝলাম তাহলে স্যার। আচ্ছা তাহলে বলুন তো হেটেরো স্ফিয়ারে কে কে গেল? অবভিয়াসলি যে বাকি দুটো পড়ে রইল সেটাই গেল। পরবর্তী যে দুটো স্তর পড়ে রইল সেটাই বিষমমণ্ডলের অন্তর্গত। কি কি পড়ে রইল? থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার পড়ে রইল। এই দুটো স্তরই হেটেরোস্ফিয়ারের অন্তর্গত। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি যে কোনটা কার অন্তর্গত। প্রথম তিনটে স্তর হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের অন্তর্গত, কি কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তারপরে দুটো হেটেরোস্ফিয়ারের অন্তর্গত বা বিষমমণ্ডলের অন্তর্গত, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। ঠিক আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলি। এই যে আমাদের উচ্চতাটা বৃদ্ধি হচ্ছে 12 কিলোমিটার, 45 কিলোমিটার, 85 কিলোমিটার, 500 কিলোমিটার যে বাড়ছে, একটা কথা জেনে রাখবি, উচ্চতাটা কিন্তু বাড়ছে। এই যে স্তরগুলোর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, উচ্চতা বৃদ্ধিতে যে বিভিন্ন স্তরের উষ্ণতার যে পরিবর্তন, এর ফলে স্তরের উষ্ণতা, সবকটা স্তরেরই উষ্ণতাটা কিরকম পরিবর্তন হচ্ছে? পরিবর্তন বিভিন্ন রকম হচ্ছে। উষ্ণতার পরিবর্তন, বিভিন্ন স্তরে উষ্ণতা বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকমের উষ্ণতার পরিবর্তন হচ্ছে এই কারণেই, কারণ উচ্চতাটা বাড়ছে। তুই যদি উত্তরে যাস সেখানে ভীষণ ঠান্ডা, এখন পুড়িয়ে দিচ্ছে গরমে, কারণ আমরা এদিকে আছি, সেই জন্যই ওখানে উচ্চতাটা বেশি। তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্তরের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, মানে বৃদ্ধি হচ্ছে কি কমছে সেটা আলাদা কথা, মানে হচ্ছে, বিভিন্ন হচ্ছে, পাল্টে যাচ্ছে, সে যাই হোক সেটা তো জানার কথা নেই, বিভিন্ন হচ্ছে। এইটা হলেও মানে উষ্ণতাটা বিভিন্ন হলেও প্রতিটি স্তরের ক্ষেত্রে কিন্তু চাপটা অবশ্যই কমছে। তাহলে আমার যেটা আমার যেটা কথা এখানে সেটা হচ্ছে ওই উচ্চতার সঙ্গে চাপের সম্পর্কটা আমার দরকার। বিভিন্ন স্তরে বা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন স্তরের উষ্ণতার পরিবর্তন বিভিন্ন রকম হলেও প্রতিটি স্তরের চাপ ক্রমশ কমছে কমছে, এটা আমরা বুঝে গেলাম। চলো, আমরা বুঝেছি। আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার যে আলোচনাগুলো, এগুলো আমরা পরে করব। এখন আমি এই দিকে আসছি না, এটা আমরা লাস্টের দিকে করব। এখন আমরা যে জায়গায় চলে আসব, দিস ইজ ওজোন স্তর। কিসে আসবো? ওজোন লেয়ার, ওজোন লেয়ারে আসবো। আচ্ছা,
ওজোন লেয়ারে আসার আগে আমি যেখানে বানিয়েছি পিপিটিটা আমি আনছি, ওজোন ওজোন ওজোন, এই যে তোকে দেখাচ্ছে, ও তোকে আমি প্রশ্ন দিয়েছি, আমি যখন নোট বানিয়ে দেব, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে, কিভাবে সৃষ্টি হয় তুই বই থেকে গাই গাই করে পড়বি, দরকার নেই, তুই এইটা থেকে পড়। ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে লিখবি, ফুল নাম্বার নিয়ে পকেটে করে ঘর চলে আসবি। প্রথম ধাপ কি লিখবি, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার দ্বিপরমাণুক অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে কি হলো না, এই যে ও টুটা নিচে লিখবি, হ্যাঁ এখানে লিখেছি আমি তাই, প্লাস ইউভি যখন পড়ছে, এ ভেঙে যাচ্ছে দু অণু জায়মান অক্সিজেনে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এর নাম হচ্ছে জায়মান অক্সিজেন। ঠিক, কিন্তু আমি বলেছি আমাদের জায়মান অক্সিজেন পেলে কিন্তু হবে না, আমার দরকার কি, আমার দরকার ওজোন, মানে O3 আমার দরকার, ও নিচে 3 এরকম লিখবি, হ্যাঁ O3 আমার দরকার। তাই আমি কিভাবে করব না, আমি দ্বিতীয় ধাপে ওই জন্য বললাম, একইভাবে উৎপন্ন অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে, প্রধানত সিএফসির উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস উৎপন্ন করে। অক্সিজেন পরমাণুগুলো অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে ওজোন গ্যাস তৈরি করছে। এই যে অক্সিজেন পরমাণু দেখাই যদি, অক্সিজেন পরমাণু এ যখনই অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে, দু অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে O3 তৈরি করছে এবং হিট উৎপন্ন করছে, এই O3টাই হয়ে যাচ্ছে কি আমাদের ওজোন। O3 কি আমরা ওজোন বলেছি, তাহলে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা পুরোপুরি জানলাম। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তোরা রেডি করে নিবি। তাহলে অক্সিজেন অণুগুলো ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন বা অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। একইভাবে ওই অক্সিজেন পরমাণুগুলো অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস উৎপন্ন করছে। বিক্রিয়াটা না দেখিয়ে দিলে 1 নাম্বার কেটে নেবে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন আসবো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় এবং কেন বলা হয়? না, বায়ুর পরিচলন স্রোত, অনুভূমিক বায়ুপ্রবাহ, মেঘ, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এইসব ট্রপোস্ফিয়ারেই সংগঠিত হয়। উক্ত কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এই পিডিএফটা অবশ্যই তোরা টেলিগ্রামে পেয়ে যাবি, যেখান থেকে তোরা ডাউনলোড করে নিতে পারবি, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে, এখানে আমি আর ওই থিওরিটিক্যালি পড়াবো না, এখানে কোয়েশ্চেন আমি লিখে এনেছি, এখানে কোয়েশ্চেন বেশটি কোয়েশ্চেন আসবে। আর ওজোন স্তর ক্ষয়ের কারণ কি, ওজোন স্তরের ক্ষতিকর প্রভাব, এগুলো তোরা সবাই জানিস ভাই। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা লেখো। শীততাপ নিয়ন্ত্রণ মেশিন অর্থাৎ এসিতে আমরা যেটা বলি, রেফ্রিজারেটরে ব্যবহৃত সিএফসি গ্যাস ওজোন স্তরের বিয়োজন ঘটায়, ভেঙে ফেলে। CFCl3 গ্যাস যদি ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে তাহলে সক্রিয় ক্লোরিন গ্যাস এবং CFCl2 উৎপন্ন করে ফেলে, এবং এই সক্রিয় ক্লোরিন যেটা উৎপন্ন হলো সে যদি আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে সে আবার ClO এবং O2 গ্যাস উৎপন্ন করে। এই ClO আবার O3 সঙ্গে যদি ওজনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আবার একটা সক্রিয় ক্লোরিন এবং 2 অণু অক্সিজেন উৎপন্ন করে ফেলবে, অক্সিজেন অণু উৎপন্ন করবে। ঠিক, চল, তাহলে উৎপন্ন ক্লোরিন আবার O2 সঙ্গে বিক্রিয়া করে ওজনের বিনাশ চালাতে পারে। তাহলে এই যে ক্লোরিনটা যেটা উৎপন্ন হলো এ তো আবার O2 সঙ্গে বিয়োজিত হয়ে যেতে পারে, দিয়ে আবার তো ওজনের বিয়োজন ঘটবে, একইভাবে আবার ওজন আসবে, আবার বিয়োজন হবে। তাই আমরা এইখানেই বিক্রিয়াটাকে শেষ করব, এবং আমরা দেখে নিয়েছি যে কোথাও অবধি লিখতে হবে, আমার যেটুকু লিখতে হবে সেটুকুই লিখবি, বেশি লেখার দরকার নেই। তাহলে কি হলো না, CFCl3 ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করলো, ক্লোরিন এবং CFCl2 উৎপন্ন হলো। ক্লোরিন আবার O3 সঙ্গে, যে ক্লোরিনটা উৎপন্ন হলো সে আবার এইখানে বিক্রিয়া করে যাচ্ছে ওজনের সঙ্গে, ClO এবং O2 উৎপন্ন করলো। এই ClO আবার যখন O3 সঙ্গে বিক্রিয়া করে তখন Cl আবার 2O2 করলো, একইভাবে বিক্রিয়া চলতে থাকবে, তাই ওজনের বিনাশও চলতে থাকবে। তাই আমাদের ফ্রিজ এসি ব্যবহার কমিয়ে ফেলতে হবে অবশ্যই।
আচ্ছা, এই সংক্রান্ত একটা নীতি ছিল, দিস ইজ মন্ট্রিল প্রোটোকল, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আসার মতো আছে এবারে 26-এ, যদি 25-এ না এসে থাকে। মন্ট্রিল প্রোটোকল কি, এটা আসার চান্স কিন্তু খুব বেশি। ওজোন স্তর ক্ষয় হ্রাসের জন্য 1987 সালে একটি বহুদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল বিষয়বস্তু ছিল 1995-এর মধ্যে সিএফসির ব্যবহার 50% কমাতে হবে, 2000 সাল নাগাদ সিএফসি ব্যবহার পুরোপুরি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো এবং 2000 সাল নাগাদ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ওই যে বলেছিল 2000 সাল নাগাদ সিএফসি ব্যবহার পুরো কমিয়ে দিতে হবে এবং 2000 সাল নাগাদ ক্লোরিনের ব্যবহার সব থেকে কমিয়ে দিতে হবে। ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমাতে হবে, 2000-এ পুরো বন্ধ, 2000-এ সিএফসির ব্যবহার পুরো বন্ধ, 1995 সিএফসি ব্যবহার হাফ বন্ধ করতে হবে, মানে 50%। এই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এবার ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব আমরা জানি, কি জানি? মানুষের ওপর প্রভাব, হিউম্যানের ওপর প্রভাব আমরা জানি। ওজোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ত্বকের চামড়ায় পড়লে ক্যান্সার সৃষ্টি হতে পারে, ত্বকের মেলানিন বেড়ে ক্যান্সার হবে, চোখে ছানি পড়তে পারে, ঠিক আছে? বইয়েতে দেখবি এগুলো খুব ভালো করে পয়েন্ট করে লেখা আছে। হিউম্যানের ওপর প্রভাব দেখলি, তারপরে যাবি প্ল্যান্টের ওপর, মানে উদ্ভিদের ওপর প্রভাব। প্ল্যান্টের ওপর কি, গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না, সালোক সংশ্লেষে ব্যাহত হবে, বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া দেরিতে হবে, এটা বলবি। তারপর আবহাওয়ার ওপর প্রভাব, মানে জলবায়ুর ওপর প্রভাব যেটা আছে, ক্লাইমেটের ওপর প্রভাব। জলবায়ুর ওপর প্রভাব কি না, জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উবে যাবে, জলবায়ুর পরিবর্তন ঘটবে, ঠিক আছে? ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, সেই তাপ আর বাইরে যেতে পারবে না, ফলে গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হবে। এইভাবে ওজোন স্তর ক্ষয়টাকে তোরা ভালো করে লিখবি, যেটা বই থেকে একবার পড়লি, আমি বলিসি বইটা পড়তে হবে, বই থেকে একবার পড়লি এটা মুখস্থ হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি এখানে, বই থেকে একবার পড়তে। গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এই ঘটনাটা তোকে জেনে রাখতে হতে পারে, বিশ্ব উষ্ণায়ন তো জেনে রাখা উচিত। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন পড়া হয়ে গেল। এবং নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসগুলি গ্রিনহাউস প্রভাব দেখায় না, তাই এরা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। গ্রিনহাউস গ্যাস যারা দেখায়, মানে গ্রিনহাউস প্রভাব যারা দেখায়, তারাই কিন্তু অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে। যারা গ্রিনহাউস গ্যাস দেখাবে না, তারা গ্রিনহাউস প্রভাব আর কি দেখাবে না, তারা তার মানে গ্রিনহাউস গ্যাস নয়, তাই তারা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। অর্থাৎ এই গ্যাস দুটো গ্রিনহাউস গ্যাস নয়, যারা অবলোহিত রশ্মি শোষণ করবে তারা গ্রিনহাউস। তোকে এরকম প্রশ্ন দিতে পারে, দুটো গ্যাসের নাম দিয়ে দিল, দিয়ে বলল এরা এরা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, তাহলে এরা কি গ্রিনহাউস গ্যাস? তাহলে না, তাহলে এরা অর্থাৎ এরা গ্রিন হাউস গ্যাস। সত্য না মিথ্যা লেখো, তোকে লিখতে হবে মিথ্যা। যদি কারণ লিখতে পারে লিখবি যে সমস্ত গ্যাস অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, তারা কোনোদিনই গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে? গ্রিন হাউস এফেক্ট, বিশ্ব উষ্ণায়ন, ওই জায়গাটা তোরা নিজেরা পড়বি। আমি আবার বলছি, ওই জায়গাটা থেকে প্রশ্ন খুব কম আসে এবং একবার আসে, তাই আমি একটা কথাই বলবো, যেটা ইম্পর্টেন্ট জায়গায় পড়ালাম। বাকি গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন তোরা সবাই সবটাই জানিস। একটা জিনিস জানিস, দিস ইজ তাপন মূল্য। জ্বালানি তাপন মূল্য কি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। শক্তি উৎসের যথাযথ ব্যবহার, রেশনাল ইউজ অফ এনার্জি রিসোর্সেস। তো তাপন মূল্য কি একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, 1 নাম্বার দিতে পারে, বিভিন্ন টেস্ট পরীক্ষায় দেখবি দিচ্ছে তাপন মূল্য কি। 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট এসটিপিতে কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় ওই জ্বালানির তাপন মূল্য। কি বললাম, কি বললাম না? আমি এই কথাটা বলছি না, 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির, একটা কঠিন বা তরল জ্বালানি আছে যার ওজন হচ্ছে 1 কেজি, তাহলে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির 1 মিটার কিউব, মানে 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে, তাহলে তুলনাটা কাকে করছে আমাদেরকে কিন্তু ভেঙে বুঝতে হবে। একটা কঠিন বা তরল জ্বালানির পার্থক্য করছে একটা গ্যাসীয় জ্বালানির সঙ্গে। বলছে ওই একটা গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহন হতে যে পরিমাণ তাপটা উৎপন্ন হচ্ছে, যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তোকে বলে দিয়েছে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে তাকে জ্বালানি তাপন মূল্য বলছে। কার পরিপ্রেক্ষিতে না, 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা 1 মিটার কিউব কোনো আয়তন বিশিষ্ট গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে
হতে পারে কঠিন বা তরল জ্বালানির দহন হচ্ছে, বা কোনো গ্যাসীয় জ্বালানির দহন হচ্ছে, যেটা 1 ঘনমিটারের আয়তন বিশিষ্ট। এই দুটোর যে কোনো একটার যদি সম্পূর্ণ অর্থাৎ 100% দহন হয়, তাহলে যে তাপ শক্তিটা উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে ওই জ্বালানির তাপন মূল্য। ঠিক? আমি বোঝাতে পেরেছি? কমেন্টে জানাবি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা বইয়ে আছে, বইয়ের পাতা 6 নম্বরে কিন্তু আছে। আমি আবারও বলছি, আমাদের পুরনো বই 2023 সালের বই আমার, তো কিনেছিলাম। তো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা পড়তে হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি জ্বালানি কিভাবে ব্যবহার কমছে, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কি করতে হবে। তারপর আর একটা ভেরি ইম্পর্টেন্ট, এরপর আমি পড়াবো স্থিতিশীল উন্নয়ন, যেটা পড়তে হবে। তো এই স্থিতিশীল উন্নয়ন কি, এটাও বইয়ের পাতা থেকেই পড়তে হয়, বাট আমি এখনো পড়িয়ে দেবো। কি পড়বো? কিচ্ছু নেই। স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে স্থিতিশীলভাবে, মানে ঠিকভাবে আস্তে আস্তে করে একটু একটু করে উন্নয়ন করতে হবে। ঠিক সেভাবেই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, তুই তোর কথা ভেবে চলে গেলে হবে না, তোর পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের কথা তোকে ভেবে রাখতে হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে, ভবিষ্যৎ প্রজন্ম, ফিউচার লাইফের কথা, ফিউচার যে যারা আসবে তাদের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ না করে, মানে সম্পূর্ণরূপে শেষ না করে দিয়ে, যখন মানব জাতির উন্নয়নের কাজে, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট, সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিতভাবে, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। এই দুটো দেখবে মাস্টারে, দুটো মেন কিওয়ার্ডস, এগুলো কি বলে কিওয়ার্ড, এই জন্য আমি পড়াতে বসেছি, নাহলে তুই বই থেকে পড়তে পারতিস। দুই শক্ত ওয়ার্ড দেখবে ছেলেরা ছেড়ে দেবে, আর এইখানেই মাস্টার দেখবে দুটো কথা লিখেছে কিনা, লিখলে নাম্বার, না লিখলে পুরো কেটে 0 কিংবা 1 দেবে, খুব বেশি হলে 1 নাম্বারই থাকে, যদিও হাফ দেবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে ওই সম্পদের ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। তাহলে যেটা বললাম, তাই একটাই কথা, স্থিতিশীল উন্নয়ন এলে শুরুটাই হবে এটা দিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে দিয়ে, সম্পূর্ণরূপে শেষ করব না আমরা, সম্পূর্ণরূপে নিঃশেষ না করে দিয়ে মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিতভাবে তার আহরণ এবং ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন। ঠিক? বই থেকে আবার পড়ে নিবি। এবার আসবো আমরা আগে যেখানে ছিলাম, আর একটা অন্য টপিকে। এসব কিন্তু পিডিএফ তোরা পেয়ে যাবি। হ্যাঁ, ওজন লেয়ার তো আমার হয়ে গেছে, ঠিক আছে। চলো, এবার যেটা বলবো সেটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। কি বলবো? অনবীকরণ। অনবীকরণযোগ্য শক্তি। আচ্ছা, এই শক্তিটা কেটে দিচ্ছে, অনবীকরণযোগ্য, যাতে আমার জায়গাটা একটু কম পড়ে। কি জিনিস অনবীকরণযোগ্য? না, যেসব শক্তির উৎস ক্ষয়িষ্ণু, ছোট, এবং তাদের যে সঞ্চয় যেটা আমরা করছি, তাদের ব্যবহারটা কিন্তু সীমিত। মানে একবার নিঃশেষিত হলে সেটা তৈরি হবে না, এবং হতে প্রচুর বছর টাইম লাগবে। তার মানে আমি যেটা বলবো, একবার শেষ হলে আর তৈরি হবে না। তৈরি হবে না, তৈরি হতে বেশ কিছু বছর সময় লাগবে, তখন তাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। যেমন আমি যদি উদাহরণ দিই, কয়লা, ঠিক আছে। আচ্ছা, পুনর্নবীকরণ
যোগ্য। পুনর্নবীকরণযোগ্য শক্তিটা কি জিনিস না, যেসব শক্তির উৎস কখনো শেষ হয় না, যাদের উৎস শেষ হয় না, যাদের উৎস কোনোদিন শেষ হবে না, ঠিক আছে, যাদের থেকে বারবার শক্তি উৎপাদন করা যায়, এটা বই থেকে পড়বে, আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, যাদের কিন্তু উৎস কোনোদিন শেষ হয় না তাদেরকেই বলা হয় পুনর্নবীকরণযোগ্য শক্তি। মানে যে সমস্ত শক্তির ব্যবহার করলে সেই সমস্ত শক্তি কোনোদিন শেষ হবে না, যাদের শক্তির ব্যবহার অফুরন্ত তাদের বলা হয় পুনর্নবীকরণ, আর যাদের শেষ হয়ে যাবে তাদের বলা হয় অনবীকরণ। অনবীকরণ যেখানে অশব্দটা আছে তার মানে সেখানে শেষ হয়ে যাবে, আর যেখানে পুনর্নবীকরণ আছে মানে পুনরায় ব্যবহার করা যাবে, পুনরায় 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 তৈরি করা যাবে, তাই কোনোদিন শেষ হবে না, তাই সেটা এরকম। তাহলে কি প্রথম উদাহরণটা কি দেবো, সৌরশক্তি। সৌরশক্তি একটা খুব ভালো উদাহরণ। সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ, ঠিক আছে। চলো এবার শুরু করব আমরা ভাগগুলো, অর্থাৎ সৌরশক্তি। সৌরশক্তি আমরা পড়বো যেহেতু, তাহলে আমাদের জানতে হবে সৌরশক্তি কি কি কাজে ব্যবহৃত হয়। না, সোলার কুকার লাগে, সোলার কুকারে ব্যবহৃত হয়, সোলার হিটারে লাগে, জল গরম করতে ব্যবহৃত হয়, সোলার হাউস, সোলার হাউস, এগুলো লিখবি, বাংলায় লিখবি যে সৌরশক্তি এই এই কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। সোলার কুকারে রান্না করতে, সোলার হিটারে জল গরম করতে, সোলার হাউসে ঘর গরম করতে, ঠিক আছে। ব্যাস এটুকুই গেল। আর এখানে বোধহয় করিয়ে দিয়েছি, হ্যাঁ করিয়েছি। এবার হচ্ছে সৌর বিদ্যুৎ। সৌর বিদ্যুৎ কোষ। সৌর বিদ্যুৎ কোষ। সৌর বিদ্যুৎ কোষটা কি না, এটি সৌরশক্তিকে, চলো সৌরশক্তিকে কিসে রূপান্তরিত করে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, হয়েছে। সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করলো। আর কি পড়াবো এখান থেকে, হ্যাঁ এখানে অর্ধপরিবাহী হিসেবে, সেমি কন্ডাক্টর হিসেবে কি ব্যবহৃত হয়, সিলিকন। সিলিকন ব্যবহৃত হয় সেমি কন্ডাক্টর হিসেবে, আমি ভালো করে লিখে দিচ্ছি। সেমি কন্ডাক্টর হিসেবে কি ব্যবহৃত হয় না, সিলিকন ব্যবহৃত হয়। সিলিকন ব্যবহৃত হয় সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসেবে, ঠিক আছে। এটা কি কি কাজে লাগে, পাম্পের কাজে লাগে, মানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পাম্পের সাহায্যে জল তোলা যায়, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহে লাগে, স্যাটেলাইটে লাগে, স্যাটেলাইটে লাগে, ঠিক আছে। ট্রাফিক সিগনালে লাগে, ট্রাফিক সিগনালে লাগে, ট্রাফিক সিগনালে, ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে লাগে, ঠিক আছে। খেলনাতে লাগে, টয়েজে, খেলনাতে সৌরকোষ যেগুলো তৈরি হয় সেখানে লাগে, বুঝতে পেরেছিস। আচ্ছা, বায়ু শক্তিতে এটা পড়বি, বায়ু শক্তিতে একটাই জিনিস পড়বি,
দিস ইজ উইন্ড এনার্জি ফার্ম পড়বি, উইন্ড এনার্জি ফার্ম বই থেকে ওইটুকু পড়বি, উইন্ড এনার্জি ফার্ম কিভাবে তৈরি করা হয় বই থেকে পড়ে নিবি। জোয়ার ভাটার শক্তি পড়ার দরকার নেই, ভূতাপ শক্তি পড়ার দরকার নেই, বায়োমাস শক্তি কাকে বলে এটা একটু পড়বি। বায়োমাস শক্তি কাকে বলে? বায়োমাস শক্তি কি না, পচা আগাছা গাছপালা কৃষিজাত বর্জ্য আখে ছিবড়ে রান্না করে ফলের খোসা প্রভৃতির দেহাবশেষ, এগুলো কার্বন ঘটিত পরমাণুগুলোকে পদার্থগুলিকে একত্রে বলা হয়। আমি লিখে দিচ্ছি এক কথায়, কার্বন ঘটিত পদার্থকে একত্রে বায়োমাস বলে। তোকে আরো লিখতে হবে, শুধু এইটুকু লিখলে নাম্বার পাবি না। কৃষিজাত বর্জ্য, পচা গাছপালা, শাকসবজি, ফলমূলের খোসা, আগাছা, জৈব অবশেষ, কচুরিপানা, প্রাণীর মলমূত্র প্রভৃতি কার্বন ঘটিত পদার্থগুলিকে একত্রে বায়োমাস বলা হয়। আর বায়োমাসে যে শক্তিটা সঞ্চিত থাকে তাকে বলা হয় বায়োমাস শক্তি। এই বায়োমাস যেটা হয়েছে, বায়োমাসে শক্তি হলো বায়োমাস শক্তি। ঠিক আছে, চল বায়োমাসের ব্যবহারটা করে নিবি একটুখানি, ব্যবহারটা করে নিবি। কার না, বায়োমাসের ব্যবহারটা একটু দেখে নিস ভালো করে। হ্যাঁ, বায়োমাসের ব্যবহারটা দেখে নিবি। বায়োফুয়েলটা একটু দেখে নিস। বায়োফুয়েলটা আমি আর বলবো না, বায়োফুয়েল দেখে নিস। কঠিন বায়োফুয়েল কি কি বায়োমাস থেকে উৎপন্ন জানা নেই, মেনলি হচ্ছে এটাই, বায়োমাস থেকে জ্বালানিকে বলা হয়, বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানিকে বলা হয় বায়োফুয়েল। ঠিক আছে, এটা দেখবি। বায়োফুয়েলের জায়গাটা একটুখানি ভালো করে পড়বি, বায়োফুয়েলের ব্যবহার যেখানটা আছে আর কি ওখানটা পড়বি। চলে যাবো আমরা যে মেন জায়গায় যেখানে আমরা পড়ছিলাম, মানে যেখানটা আমরা এবার পড়বো। কি কি পড়বো, পেজ আছে তো, প্রচুর পেজ আছে। চলো ভাই, এবার যেটা পড়বো, দিস ইজ কয়লা খনির মিথেন। তাহলে বলছে কয়লা খনির মিথেন কাকে বলে? সিবিএম, কোল ব্রেথ মিথেন বা কয়লা খনির মিথেন, এর দুটো নাম আমাকে আগে জানিয়ে নিতে হবে। কি কি জানতে হবে? কোল বেড মিথেন বা কয়লা খনির মিথেন, এই তোকে শুধু দুটো জিনিস জানতে হবে, যেটাই কোল বেড মিথেন সেটাই কয়লা খনির মিথেন, আবার সেটাই হচ্ছে সিবিএম। তাহলে জিনিসটা কি না, কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাস। ঠিক আছে, তাহলে কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাস এ কি বলা হয়? সিবিএম, কোল বেড মিথেন বা কয়লা খনির মিথেন। তাহলে কি বললাম, কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাস। ঠিক আছে, আর ওইখান থেকে কিচ্ছু পড়ার নেই। এরপর যেটা আসবো, দিস ইজ মিথেন হাইড্রেট।
হোয়াট ইজ মিথেন হাইড্রেট? না, মিথেন হাইড্রেট হলো এক প্রকার কেলাসাকার পদার্থ, ঠিক আছে, বরফ সদৃশ। এর একটা গঠন যদি বলি আমি, এর গঠন হচ্ছে এরকম, CH4 ডট 5.7 H2O, এটা, বা আর একটা যদি দেখাই আমি, এটা হচ্ছে 4CH4 ডট 23 H2, ঠিক আছে, CH4 5.7 H2O, 4CH4 23 H2O। সমুদ্র স্তরে পাললিক শিলাস্তরে কোথায় পাওয়া যায়? পাললিক শিলাস্তরে, পাললিক শিলাস্তরে স্তরের নিচে এই মিথেন হাইড্রেট কিন্তু পাওয়া যায়, কি পাওয়া যায়? মিথেন হাইড্রেট, ঠিক আছে, পাললিক শিলাস্তরে পাওয়া যায়, ঠিক আছে। চল, পাললিক শিলাস্তরে মিথেন হাইড্রেট পাওয়া যায়। একে, এর অপর নাম আছে একটা, পরে আগের পেজ থেকে আসছি। একে ফায়ার আইস বলে বা আগুনের বরফ বলে, ঠিক আছে, ফায়ার আইস বলে বা আগুনের বরফ বলে। তোকে বলা হলো ফায়ার আইস কি, লিখবি সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরে যে মিথেন হাইড্রেট পাওয়া যায় তাকেই বলা হয় ফায়ার আইস। যেটুকু আমি লেখালাম পুরো এই যে এই জায়গা থেকে একদম এইখান থেকে এই অবধি লিখে দিবি, ঠিক আছে। চল, এই মিথেন হাইড্রেটে (13.3%) কি থাকে? মিথেন থাকে, ঠিক আছে, 13.3% মিথেন থাকে। 1 লিটার কঠিন মিথেনে, 1 লিটার কঠিন মিথেনে, 1 লিটার কঠিন মিথেনে দূর 170 লিটার মিথেন পাওয়া যায়। তাহলে কি বললাম? 1 লিটার কঠিন মিথেন হাইড্রেটে, সরি, তাই তো বলছি, মিথেনে ভুল হলো। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেটে 170 লিটার মিথেন থাকে, এটুকু জেনে রেখে দে এসটিভিতে কিন্তু, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নাই। এবার যেটা জানবো আমরা সেটা হচ্ছে এরই স্টেপ, এই মিথেন নিষ্কাশনটা কি করে করা হয়, কি জানবো? নিষ্কাশন না, উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করতে হয়, ঠিক আছে। মিথেন হাইড্রেটকে প্রথমে উত্তপ্ত করলে, মিথেন হাইড্রেটকে আমি শর্টে লিখছি মিথেন হাইড্রেট, একে কি করছে, একে হিট দিতে হচ্ছে, একে উত্তপ্ত করতে হচ্ছে। তাহলে উত্তপ্ত করলে এর কেলাসের মধ্যে কি হচ্ছে, তোকে আরো CO2 কে নিয়ে এর কেলাসের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে প্রবেশ করিয়ে এখান থেকে মিথেন গ্যাসকে বার করে আনা হচ্ছে। প্রবেশ করিয়ে দিল, দিয়ে মিথেন গ্যাসকে বার করে আনলো। এরপর অতিরিক্ত চাপ দিয়ে, চাপটা দিচ্ছে ভীষণ, এরপর ভীষণ চাপ দিচ্ছে, এরপর কি হচ্ছে, হাই প্রেসার দিচ্ছে,
হাই প্রেসার এর গায়েতে পড়ছে, ঠিক আছে। এর উপর উপযুক্ত চাপ প্রয়োগ করে সংকুচিত করে নির্দিষ্ট পাত্রে মিথেনকে নিয়ে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট পাত্রে এই মিথেনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে প্রচুর পরিমাণে উত্তপ্ত করা হচ্ছে, ওর কেলাসের মধ্যে কার্বন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ওই কেলাস থেকে মিথেনকে বার করে আনা হচ্ছে। এরপরে চাপ দিয়ে যে গ্যাসটা ভরে দিয়েছিলি কার্বনটা, তাকে সংকুচিত করে নিয়ে একটা পাত্রে মিথেনকে রেখে দেওয়া হচ্ছে। বোঝা গেছে? চলো আমাদের চ্যাপ্টার এখানে শেষ, তবে আরো কিছু প্রশ্ন এখানে আছে। অনুশীলনীগুলো করতে হয়, বইতে যে অনুশীলনী আছে আমি সেখানে এখানে করিয়ে দেবো এবং কিছু কিছু কোয়েশ্চেন তোদের জন্য কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন বলছে ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো, ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী পদার্থটা কি? নাইট্রোজেনাস, কার্বন ডাই অক্সাইড, সিএফসি না O2? ওদের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী পদার্থটা কি? সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এটা ওজোন স্তর ক্ষয় হয়। অনেকেই কার্বন ডাই অক্সাইড দেবে, বিশ্বাস করে কার্বন ডাই অক্সাইড কোথাও বলবো না ভুল, কিন্তু কার্বন ডাই অক্সাইড ডাইরেক্ট ওজোন স্তরের ক্ষতি করে না, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের ক্ষতি করে, কিন্তু সিএফসি ওজোন স্তরেরই ক্ষতি করে, যে ফ্রিজ এসি থেকে যেগুলো বেরোয়। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? আমি এতক্ষণ পড়ালাম, এই কোয়েশ্চেনটা তোরা আমায় কমেন্টে লিখবি, 2 বলে লিখে উত্তরটা আমাকে লিখে দিবি, যার উত্তরটা সঠিক হবে আমি তার দিয়ে লাভ রিয়াক্ট দিয়ে দেবো একখানা করে। তাহলে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? CH4, N2O, N2 নাকি CO2? কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? এই নয়টা কিন্তু পরীক্ষা অনেকে লক্ষ্য করে না, ওটা লক্ষ্য করতে হবে। আচ্ছা, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? এইখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। আমার কিন্তু এইখানটা পড়ানো হলো না, তবে আমি নেক্সট যে কোয়েশ্চেন অ্যান্সার এর যে সিরিজটা, তো আজকে করিয়ে দিলাম মোট কথা, তবে এটার একটা ছোট ফাড়া ভিডিও আসবে, কোনটি তাপন মূল্যের ক্রম বলে একটা ভিডিও থাম্বনেল হবে, সেখানে আমরা কিন্তু করিয়ে দেওয়া হবে। তো কোনটা তাপন মূল্য সব থেকে বেশি সেটা তোকে জানতে হবে। তোকে কি কি দিয়েছে? কাঠ, এলপিজি, কয়লা, ডিজেল। কাঠের যদি আমি বলি, কাঠের হচ্ছে -17,000। এলপিজি যদি বলা হয়, এলপিজি হচ্ছে তোর মোটামুটি ভাবে এলপিজি কত, আমার ক্রমগুলো এক্স্যাক্টলি মনে নেই, বাট এলপিজিটা হচ্ছে কত মোটামুটি, তবু এটা 4,900 এরকম, এই সরি 49,510 এরকম টাইপের। বাট কয়লাটা আমি জানি, কয়লাটা হচ্ছে 15,000 থেকে 34,000 এবং ডিজেলটা হচ্ছে 44,800। তাই আমরা এখানে দেখতে পাবো ডিজেলটাই বেশি। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা এবং জলচক্র, হ্যাঁ ওই তাপন মূল্যের ক্রমটা এবং পরিচলন স্রোত এবং বায়ু প্রবাহের ওখানটা দুটো লেকচারই একসাথে কভার হবে। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা জলচক্র নিয়ন্ত্রণ করে আমি পড়িয়েছি। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও উষ্ণতা কিরূপ পরিবর্তন ঘটে, এটাও আমি বলে দিলাম, যেটা থেকেই কোশ্চেন হতে পারে, দিয়েও দিয়েছে। কোন স্তরঙ্গে বেতার তরঙ্গ প্রতিফলিত তোরা জানিস সবাই, থার্মোস্ফিয়ারে। পুনর্নবীকরণ যদি শক্তি উৎসের নাম লেখো, উদাহরণ আমি বলেছি। মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে, আমি জানি, লিখিয়ে মানে বলে দিয়েছি এবং আমার নোটেও লেখা আছে। সৌরকোষ অবতার একটি যন্ত্রের নাম লেখো, ক্যালকুলেটর, কুকার প্রভৃতি। ঠিক আছে। হুম 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 হুম। আচ্ছা, এখানে তোকে দেখ গ্রিন হাউস গ্যাস বলেছে, এগুলো সব বলেছে। বায়োগ্যাসের প্রধান প্রধান উপাদান তুই দেখতে পেয়ে গেছিস, এখানে মিথেন আছে, চলে গেলি মিথেনে। হুম, গ্রিন হাউস গ্যাস না, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ, জীবাশ্ম জ্বালানি দেওয়া আছে না, জীবাশ্ম জ্বালানি কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসটাই তো কার্বন ডাই অক্সাইড, সরি 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 সরি। ওজোন স্তর ক্ষয়কারী পদার্থটা কোনটা হবে তাহলে? নাইট্রাস অক্সাইড, তাই না? নাইট্রাস অক্সাইড। জীবাশ্ম জ্বালানিটা হবে প্রাকৃতিক গ্যাস।
এবং গ্রিন হাউসটা হবে এটা। ওই 4 রকমের 4টে কালি দিয়ে করে দিচ্ছি। গ্রিন হাউস গ্যাস এটা হবে 1। জীবাশ্ম জ্বালানি ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ হবে 2। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি এটা হবে 3। আচ্ছা, 3টে এরম ভাবে না লিখে এরকম, আর এইখানে দিয়ে দিই 4। করিয়ে দিলাম। ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল নামেও পরিচিত, এটা হয়ে গেছে, ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমরা জানি। ট্রপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে, সত্য না মিথ্যা তোরা আমাকে কমেন্ট করে জানাবি। সিএফসি গ্যাসগুলি নিষ্ক্রিয় এবং অদাহ্য প্রকৃতির, এটা পুরোপুরি নিষ্ক্রিয় তো মোটেই না। সিএফসি গ্যাসগুলো যেগুলো হয় সেগুলো সবটাই সক্রিয়ই হয়। তো এটা মিথ্যা তোরা দেখেই বুঝতে। সৌর কোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়, হ্যাঁ অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার করা হয়, এটা সত্য। এটা মিথ্যা, আগেরটা কি হবে সেটা বলবি। জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝো? করিয়ে দিয়েছি। সিএফসি কি? করিয়ে দিয়েছি, ক্ষতিকারক প্রভাব। বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি? বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি, যেখানটা পড়ালাম, তাই তো? স্থিতিশীল উন্নয়নের ওখানটা বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা মানে পুনর্নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তির প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে? ওইখানটা করতে হবে। চলো, আমার পেপার মোটামুটি শেষ পড়ানো। চলো, সকলকে থ্যাংক ইউ, গুড বাই। তো আমাদের এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবি, টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকের ক্লাস নোট সমস্ত কিছু টেলিগ্রামে পেয়ে যাবি তোরা। আর বেশি কিছু বলবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, শেয়ার করে দিস, পাশে থাকিস এবং ভিডিওটা একটা লাইক করে দিস। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই।